কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে। এখন আর শুধু রাধা আর চুল বাঁধাতে ব্যাপারটা সীমাবদ্ধ নয়। নারী দিবসের প্রাক্কালে নারী মুক্তি বা নারী স্বাধীনতা আসলেই কী তা জানার চেষ্টা করেছিলাম অনেকের কাছ থেকে। তেমনই একজন বিশিষ্ট সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায়। আজ শুনব তাঁরই কথা। নমস্কার। নমস্কার। আমি প্রথমেই জানতে চাইবো যে স্বাধীনতা আর নারী স্বাধীনতা এই দুটো কিভাবে দেখছেন? স্বাধীনতা কথাটা তো অনেক বড়, এত কম পরিসরে বলা যায় না। আর নারী স্বাধীনতা দেখছি মানে এখন এই কথাটা খুব চালু হয়েছে, নারী স্বাধীনতা, নারী মুক্তি ইত্যাদি। কিন্তু সত্যি কথা বলতে কি, নারী কোনো সমাজ বহির্ভূত জীব নয়। সেই সঙ্গে এটাও সত্যি যে নারী অ্যাজ সাচ কোনো একটা বিষয় নয়। নারীরও ক্লাস আছে, হ্যাঁ, নারীরও শিক্ষার বিভিন্নতা আছে। যা কিছু মানুষের সঙ্গে সম্পর্কিত সেটা সবটাই নারীর সঙ্গেও সম্পর্কিত। এই যে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট ধারণার প্রচলন হয়েছে যে আমরা যখন নারী মুক্তি কথাটা বলি তখন কোন নারীর মুক্তি, কেমন মুক্তি, কি জন্য মুক্তি, কোথা থেকে মুক্তি, এই প্রশ্নগুলো ভাবি না। কিন্তু নারী তো কোনো বায়বীয় সমাজ বহির্ভূত নিরালম্ব জিনিস নয়। নারীর একটা রুট আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নারীও শ্রেণীবিভক্ত সমাজের একটা অংশ। ফলত নারীর একটা শ্রেণীগত চরিত্র আছে। আমার বাড়িতে যে মেয়েটি কাজ করে আর আমার অফিসে যিনি বস আর আমি, এই তিনজনের মধ্যে কিন্তু শ্রেণীগত বৈষম্য আছে। আমরা সাধারণত নারী মুক্তি, যেহেতু মধ্যবিত্ত দের থেকেই এই প্রশ্নগুলো উঠে এসেছে, সেই জন্য নারী মুক্তি বলতে আমরা মধ্যবিত্ত মেয়েদের চেতনার মুক্তি বলে মনে করি। কিন্তু বিষয়টা অত সোজা নয়। হ্যাঁ, একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ধরো আমি বলছি যে মধ্যবিত্ত বাড়িতে ছেলে এবং মেয়েকে বড় করে তোলার মধ্যে যে কতগুলো বাবা মার সমাজ প্রচলিত ধারণা এখন অনেকটাই কমেছে, কিন্তু যাই হোক সেটা যে থাকে আছে, সেইখানে তারা মেয়েটিকে অবহেলা করে এবং ছেলেটিকে বেশি মূল্য দেয়। এই যে জিনিসটা, এটা কিন্তু সারা সমাজের জন্য প্রযোজ্য না। এটা আদিবাসী সমাজে একদম নেই। হ্যাঁ, আদিবাসী সমাজে কিন্তু একটি মেয়ে দিনের শেষে কম খায় না, একসঙ্গে বসে তারা খায়। এটা শুধু আদিবাসী বলে বলবো না, এটার আরো বিভিন্ন সমাজে এই জিনিসটা কিন্তু প্রান্তিক সমাজে এই জিনিসগুলো কিন্তু অনেক কম আছে। মানে সমাজের নিয়ম কানুনে যে জিনিসটা আমরা মধ্যবিত্তকে বেঁধে দিয়েছে, এই সুদীর্ঘ একটা ঔপনিবেশিক ইতিহাস আছে আমাদের, আমাদের একটা দেশভাগের ইতিহাস আছে। এই সমস্ত ইতিহাস নিয়ে যে আমাদের অনেকগুলো বন্ধন তৈরি হয়েছে, আবার আমাদের অনেকগুলো মুক্তির ক্ষেত্রেও তৈরি হয়েছে। এটার সঙ্গে কিন্তু সমাজের সর্বত্র জিনিসটা এক, এই কথাটা মনে করার কোনো কারণ নেই। স্থান ভেদে, কাল ভেদে জিনিসগুলো আলাদা আলাদা হয়। কাজে একসঙ্গে শুধু নারী মুক্তি বলতে মানে ওই রকম ভাবে কিছু হয় না। যেটা সর্বত্র সব জায়গায় সত্যি, সেটা হচ্ছে মেয়েরা বায়োলজিক্যালি যেহেতু অনেকটাই আলাদা এবং তাকে সন্তান ধারণ করতে হয়, সেই আদিকাল থেকে মেয়েদের এই কারণে একটু পিছিয়ে রাখার একটা প্রবণতা আছে, সেটা সমাজের সর্বত্র এবং সব শ্রেণীতেই। এই যে প্রথম যখন মেয়েরা
সন্তান ধারণ করলো, জৈবিক কারণেই তাদের কতগুলো পরিবর্তন এলো। সন্তানকে রক্ষা করার প্রবণতা তাদের, মানে বায়োলজিক্যালি তা সেটা তৈরি হলো। এটার মধ্যে কোনো সমাজ, কোনো মানসিকতার ব্যাপার নেই। বায়োলজিক্যালি একটি মেয়ে যখন ব্রেস্ট ফিড করায়, তখন সেই মেয়েটির সেই যাকে ব্রেস্ট ফিড করাচ্ছে তাকে বাঁচানোর একটা প্রবণতা বায়োলজিক্যালি তৈরি হয়। এই সমস্ত বিষয়টাকে হাতিয়ার করে পরবর্তীকালে সমাজে এমন কতগুলো নিয়ম তৈরি হলো, যে নিয়মগুলোকে আমরা স্বতঃসিদ্ধ বলে মেনে নিতে শুরু করলাম, কিন্তু তার গভীরে গেলাম না যে কেন এটা করছি, কি এটা। এইটাই হচ্ছে মেয়েদের এক পা পিছিয়ে থাকার ইতিহাস। এবং এই যে মেয়েরা এক পা পিছিয়ে যেতে লাগলো, তারপরে তাদের ঘর সংসার দিয়ে বেঁধে রাখা ইত্যাদি এই পর্বটা চললো। কিন্তু তারপরে আবার এটা সমাজে পরিবর্তনটা হতে শুরু করলো, এবং হতে হতে একটা সময় যখন দেখা গেল যে মেয়েদের এই নিয়ম কানুনগুলো দিয়ে খুব বেঁধে রাখা যাচ্ছে না, তারা শিক্ষায় আগ্রহী হচ্ছে, তারা বাইরের কাজে সমানভাবে এগিয়ে আসছে, তখন কিন্তু একটা অন্য খেলা, সেটা ধনতন্ত্রের খেলা, সেটা শুরু হলো। এই মেয়েদেরই কি বলবো, একরকমের পণ্য করে যারা স্বাধীনতা আকাঙ্ক্ষী, যারা বাইরে যেতে চায়, যারা সমকক্ষ হতে চায়, যারা মানুষ হয়ে বাঁচতে চায়, তাদের জন্য একটা অন্য কি বলবো, একটা অন্য পদ্ধতি তৈরি হলো, যেটাতে এই মেয়েরাই কিন্তু এই ক্যাপিটালিজমের হাতে বন্দী হয়ে গেল, এবং তাদের নানাভাবে ব্যবহার করা হতে লাগলো। এবং এক্ষেত্রে এটাই মুক্তি, এই কথাটাকে বুঝিয়ে দেওয়ার জন্য শিক্ষায়, মিডিয়ায়, হ্যাঁ, এবং আরো নানাভাবে পাঠ্যপুস্তকে এটাই যে আমাদের, মানে মেয়েদের চরম মুক্তিটা হলো ওইটা, মানে ওই কিভাবে ব্যবহার করছে আমাকে। এবং আমি ভাবছি এটাই, যেহেতু আমি হাতে কিছু টাকা পেলাম, আমি ইচ্ছে মতো খানিকটা খরচ করতে পারলাম, তখন আমি ভাবছি যে আমি এটাই স্বাধীনতা। কিন্তু অ্যাকচুয়ালি আমরা তখনও কিন্তু ওই পণ্য হিসেবে ওই একটা কারোর হাতে ক্রীড়নক হয়ে খেলছি। এই যে একটা, আমি কি বলবো এটাকে, একটা যে একটা অসম অবস্থা তৈরি হয়েছে, এটা থেকে অনেক মিসকনসেপশন তৈরি হচ্ছে। যেমন ধরো, এই কিছুদিন আগে আমি খুব পার্টার্বড হয়ে পড়েছিলাম যে কি হচ্ছে এটা। অল্প বয়সী ওরা 3টি মেয়ে, মানে ওই সিরিয়াল করতো তারা, বা করতে গেছিল, তারা একা একা থাকতো, তারা আত্মহত্যা করলো। হ্যাঁ, এই যে মেয়েরা, এদের কাছে কিন্তু এরা চোখ মেলেই দেখছে দোকানে এত জিনিস, আমার বাবার হয়তো সেটা ক্রয় ক্ষমতা নেই, বা আমার পরিবারের নেই। আমি যেই কিছু রোজগার করতে শুরু করলাম, আমি মনে করলাম যে ওই জীবনটাই আমার আকাঙ্ক্ষা, হ্যাঁ, এবং ওইখানেই আমার মুক্তি। এইখানে একটা ফাঁদ পাতা হলো, এবং এই ফাঁদে যে আমরা কত মানুষ কতভাবে পড়ছি তার কিন্তু কোনো শেষ নেই। এবং দেখো, কাকে যে আমি মুক্তি বলবো সেই বিষয়টা তো আমার শিক্ষার উপর নির্ভর করছে। সেই শিক্ষাটা রেগুলেটেড হচ্ছে একটা অন্য উদ্দেশ্য দ্বারা, এবং এইখানে মেয়েরা একটা চাপে পড়ে যাচ্ছে, একটা ফাঁদে পড়ে যাচ্ছে। মুক্তি যদি, মানে কেউ মনে করে যে আমি অনেক কিছু কিনতে পাচ্ছি, আমি অনেক রাত করে বাড়ি ফিরছি, এটাই আমার মুক্তি, তাহলে মানে এটা একটা ধারণা তৈরি হয়েছে সমাজের মধ্যে, হ্যাঁ, যে আমি যা ইচ্ছা তাই করতে পারি, সেটাই আমার মুক্তি। না, সেটার মধ্যে কোনো দায়িত্ব নেই।
হ্যাঁ, দায়িত্বটা হচ্ছে তুমি যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মাটিতে পা রেখে তোমার নিজের জীবন যাপনের মধ্যে নিজের ইচ্ছে কাজ করতে পারো, নিজের মতামত দেবার জায়গা রাখতে পারো, সেইটা হচ্ছে তোমার। শুধু বাড়িতে এসে হাজবেন্ড চা করে দেয় কিনা এটা কিন্তু মুক্তির, আমার মনে হয় যে এটা ডেফিনেটলি একটা ভীষণ প্রয়োজনীয় জিনিস, বাস্তবের একটা কি, কিন্তু সবটাই এখানে এটা নয়। আমি মেয়েদের একটা সভায় বলছিলাম একবার যে আমাদের মেয়েদের নিজেদের নামে নিজস্ব একটা অ্যাকাউন্ট থাকা উচিত প্রত্যেকের। তার নমিনি থাকলো তার ছেলে মেয়ে বা যেখানে আমি কাকে কি টাকা দেব বা কি টাকা আমি করবো, টাকাটা সেটার জন্য আমি কারোর কাছে জবাবদিহি করব না। এটা আমার রোজগার, ছেলেরা কিন্তু এটা বরাবরই করে আসছে, যেহেতু সে মানে কি বলবো প্রাইম আর্নার অফ দ্য ফ্যামিলি এবং সেই সবটা মায় করে। কিন্তু একটা মেয়ের যখনই, তখন আমাকে যে মেয়েরা বসেছিল তারা সকলেই কলেজে পড়ান, তারা বলল যে দিদি আমরা যখন ব্যাংকে গিয়ে কোনো একটা অ্যাকাউন্ট খুলবো বলি তখন সবসময় আমাদের ব্যাংক থেকে বলা হয় আপনার হাজবেন্ডের সঙ্গে বা আপনার ছেলের সঙ্গে জয়েন্ট করুন। হ্যাঁ, এইটা হচ্ছে সমাজের মানসিকতা। এই যে ব্যাংকের লোকটার কিন্তু কিছু যায় আসে না, আমি আমার একার নামে করব না আমার স্বামীর সঙ্গে করব, দ্যাট ইজ মাই ডিসিশন। এই যে ডিসিশন নেবার এই জায়গাটা, পরবর্তীকালে গোলমাল হবে কেন? নমিনি থাকলে গোলমাল হবে না তো? হ্যাঁ, কিন্তু এই জায়গাটাই মানে সমাজ চিন্তা, হ্যাঁ, এইখানেই সমস্ত গোলমালটা। সমাজ মানসিকতা। আমাদের সময় ছিল মেয়েরা কি সাবজেক্ট পড়বে সেটা মোরাললেস বাড়ির বাবা দাদারা ঠিক করে দিতেন। হ্যাঁ, বহু মেয়েকে সে হয়তো পড়তে চেয়েছে সাহিত্য, তাকে সায়েন্স পড়ানো হয়েছে, সেটার যুক্তি ছিল তুমি ভালো মানে এইখানে গেলে তোমার ভালো হবে। আমার ভালো কিসে এটা যদি আমাকে একটু বুঝতে দেওয়া হয় তো সেটা, বা আমি কিভাবে বাঁচতে চাই। হ্যাঁ, আমি একজন ডাক্তার মেয়েকে জানি, যে মেয়েটি খুব অল্প বয়সী মেয়ে, আমার সন্তানের চেয়েও ছোট। সেই মেয়েটি ডাক্তারি পড়তে চায়নি, কিন্তু শি ওয়াজ ব্রিলিয়েন্ট, মানে খুব ভালো জয়েন্টে ফল টল করেছিল। সে পড়তে চেয়েছিল ইনফ্যাক্ট লাইফ সায়েন্স, মানে বায়োলজি এই ইত্যাদি পড়তে চেয়েছে, এবং সে রিসার্চ ওরিয়েন্টেড কাজ করতে চেয়েছিল। তো তার বাড়ি থেকে বলা হয় ডাক্তারিতে চান্স পেয়েছো, ডাক্তারি করো। সে ডাক্তার হয়, ভালো রেজাল্ট করেই ডাক্তার হয়। তারপরে সে আর ডাক্তারিটা কন্টিনিউ করে না। সে আবার নিজের ইচ্ছে, না নিজের ইচ্ছে মানে সে ইনফ্যাক্ট সে কিছুই করে না। হ্যাঁ, তার 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 ভালো লাগে না ডাক্তারি জিনিসটা, তার ভালো। এই যে আমার একটা প্রেফারেন্স। হ্যাঁ, তো তার মা আমার কাছে বলছিলেন যে কিছুই করে না, কি বলবো, মানে সে বিয়ে থা হয়ে গেছে, সংসার করছে, এই নানা রকম এটা ওটা করছে, কিন্তু তা আমি বললাম আপনি তো ওকে জোর করে আপনারা ডাক্তারিটা পড়ালেন, ও তো পড়তে চায়নি। তখন বলছে যে না একটু তো মানিয়ে নিয়ে, সবাই সব ক্ষেত্রে সবসময়, সে যখন স্বাধীনতা পেয়েছে যে আমার কিছু না করলেও চলে, তখন কিন্তু সে আর ডাক্তারি পড়ার দিকে তার আর কোনো মন, সেটা তো ভালো লাগেনি, তার কোনোদিন ভালো লাগেনি। হ্যাঁ, এইরকম বহু ক্ষেত্রে এই এই যে একটা চাপিয়ে দেওয়া জীবন, যে জীবনটা থেকে আমি বেরোতে চাই, বেরোতে পারছি না। হ্যাঁ, এবং সেটার জন্য আমি যে পথটা নিচ্ছি সেই পথটা অনেক সময় পিছল পথ, অনেক সময় পা হড়কে পড়ে যাবার পথ, সেখানেও আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না। এটা মেয়েদের জীবনের, আধুনিক মেয়েদের জীবনে একটা ক্রাইসিসের জায়গা তৈরি করেছে। কাজে এই সবটা ভেবে আমাদের নারী মুক্তির কথা ভাবতে হবে। কিন্তু কাজের অধিকার, কর্মক্ষেত্রে সমান বেতনের অধিকার, এগুলো মেয়েদের নাগরিক হিসেবে অধিকার। এগুলো আলাদা করে মানে শুধু নারীর অধিকার এমনটা নয়। হ্যাঁ, এগুলো মেয়েদের মানে একজন শ্রমিক হিসেবে তার
সে যেটা করছে তার দাম পাওয়াটা তার অধিকার, শিক্ষার অধিকার, সেটা সব নাগরিকের সঙ্গে তার সমান অধিকার। কিন্তু আমাদের এখন অবস্থাটা সমাজের বাস্তবতা এমন দাঁড়িয়েছে যে এগুলো সবগুলোকেই আমরা নারীর অধিকার বলে মনে করছি। একজন মানুষ হিসেবেই তো ওই হ্যাঁ, অধিকারগুলো তার আমাদের সে থাকা। সে যখন সে কাজ করছে কারখানায়, তখন সে নারী না পুরুষ সেই বুঝে তো তাকে কাজের লোডটা দেয়া হচ্ছে না, কাজের লোডটা তো দেয়া হচ্ছে শ্রমিক হিসেবে, তো সে মাইনেটাও শ্রমিক হিসেবে পাবে। মাঠে যখন সে কাজ করছে, সব সময় ধান রোয়ার কাজ মেয়েরা করে, একটু কম পয়সা পায়, আইটি সেক্টরেও তাই। হ্যাঁ, কিন্তু একটি মেয়ে সেখানে 12 ঘন্টা ডিউটি করছে, এবং একই ডিউটি করছে একটা ছেলের সঙ্গে। হ্যাঁ, এইগুলো এই সমস্তটাই তার নাগরিক অধিকার। কিন্তু মেয়েদের তো আমরা সর্বপ্রথম নাগরিক হিসেবেই ভাবি না, আমরা তো ভাবি ছাড়া দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এই মানসিকতাটা, এই যে সমাজ ভাবনাটা, এটা যতদিন না ঠিক হচ্ছে ততদিন এই নারী মুক্তি টুক্তির কথা কোনো মানে এসে দাঁড়ায় না। শেষ পর্যন্ত মেয়েরা ওই রেপের একটা টুল, এবং তার শরীরটাই তার সব, শরীরটাই সব। সে তার ব্রেন আছে কিনা, মেধা আছে কিনা, সে কিছু ক্রিয়েটিভ করতে পারে কিনা, সে কোনো ইনভেনশন করতে পারে কিনা, সে কোনো রিসার্চ ওয়ার্কে একটা বড় কাজ করতে পারে কিনা, এগুলো আমরা দু একজনকে, বা পলিটিক্সেও তাই, দু একজনকে আমরা খাড়া করে রাখি যে এরা আমাদের সেটাও ওই মেয়েদের করবার জন্য, অ্যালিওর করবার জন্য, তাদের মানে চোখে ধাঁধা লাগিয়ে দেওয়ার জন্য যে এইটা তোমার গোল, হ্যাঁ তুমি এরকম হবে। কিন্তু আলটিমেটলি ব্যাপারটা এসে দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত যে সমস্ত ফাঁদে যখন আমরা পড়ছি, তখন কিন্তু আমি এবং আমার শরীর, আমি মানে আমার শরীর, কোনোটাই কিছু নেই। আরজি করের মেয়েটির যা হলো, হ্যাঁ, তাকে, সেই মেয়েটি তার নিজের জীবনের সর্বত্র নিজেকে প্রমাণ করেছে যে সে কোনো ছেলের থেকে কম না, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা গেল যে সে একটা ছেলের থেকে অনেক কম, কারণ সে নিজেকে বাঁচাতেই পারলো না। হ্যাঁ, এই জায়গায় সে দাঁড়িয়েছে। এখন আমার মাঝে মাঝে মনে হয় যে এই নারী মুক্তি বিষয়টা নিয়ে না, আমাদের যেমন আমাদের কিছু পশ্চিমী কনসেপ্টের ব্যাপার আছে যেটা ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে মেলে না। যেমন আমি বলছি, বিলেতের কিন্তু মেয়েদের 100 বছর ধরে লড়াই করে ভোটাধিকার পেতে হয়েছে, কিন্তু আমাদের যেহেতু স্বাধীনতা আন্দোলনের সময় মেয়েরা মা হিসেবে, পিসি হিসেবে শুধু নয়, মেয়েরা সামনে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে মানে এগিয়ে এসছিলেন, সেই সময়কার সমস্ত বাধা পেরিয়ে মেয়েদের ভোটাধিকারের জন্য কিন্তু আলাদা লড়াই করতে হয়নি। হ্যাঁ, এই যে ভারতবর্ষের একটা নিজস্ব এত বড় দেশ, 5000 বছরের পুরনো ইতিহাস, এর একটা নিজস্ব ভাইব আছে। সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় এখনকার দিনে নারী মুক্তি বলে যে জিনিসটা প্রচার হয়, সাধারণত যেটা আমরা শুনতে পাই, সেই জিনিসটা এই ভাইবের সঙ্গে যায় না। এই যে 5000 বছরের একটা ইতিহাসের একটা দায় আছে আমাদের ওপর, হ্যাঁ, সেই জিনিসটার সঙ্গে কিন্তু এই কনসেপ্ট, এই যে আমি শুধু কোট প্যান্ট, আমি সালা কামিজ পরবো না, প্যান্ট পরবো, হ্যাঁ ডেফিনেটলি সেটা আমার অধিকার থাকা উচিত, নিজের ইচ্ছে থাকা উচিত, কিন্তু এটাই নয় এবং এটাই লক্ষ্য নয়। আমি শাড়ি পরেও আমি আমি একজন মুক্ত নারী হয়ে উঠতে পারি। হ্যাঁ, আমার ড্রেস আমার চয়েস। হ্যাঁ, আমি সেটা কারোর কাছে ধারও নেব না, কাউকে বিক্রিও করবো না, এবং সেটা কাউকে প্রমাণ করার জায়গা। হ্যাঁ, প্রমাণ করার কোনোটাই কিছু প্রমাণ করার জায়গা না, শুধু নিজের কাছেই নিজের এই প্রমাণের জায়গাটা থাকে। চিন্তা এবং মননের মুক্তি হচ্ছে কিনা, হ্যাঁ, এটাই একটা আসল। এবং তুমি কার্যক্ষেত্রে, যেটা মেয়েদের ক্ষেত্রে ভীষণ জরুরি, তুমি সেটা প্রকাশ করতে, প্রমাণ করতে পারছো কিনা। এটা কোনো নারী পুরুষের লড়াই নয়। রাসসুন্দরী দেবী যখন তার নিজের আত্মকথা লিখছেন, তার হাজবেন্ড তাকে সাহায্য করেছেন, তাহলে সেই মানুষটিও তো কে আমি নারী মুক্তির কাণ্ডারি বলে ধরবো, তাই না? হ্যাঁ, এই আশাপূর্ণা দেবী যে লিখতেন, ওর হাজবেন্ডের ভীষণ সহযোগিতা ছিল। এটা তো জীবনের মানে বহু ক্ষেত্রে এই জিনিসটা
আমরা দেখি যে বহু কাজে এটা নারী পুরুষের আলাদা করে লড়াই নয়, এটা একটা সমাজ ভাবনার বদলের লড়াই। সবচেয়ে হচ্ছে পার্সোনালিটি তৈরি হওয়ার জন্য কি সে পাচ্ছে। মেয়েদের তো প্রধান সমস্যাটা হচ্ছে তার পার্সোনালিটিটা তৈরিই হতে দেয় না, প্রথম থেকেই তাকে একটা চাপা দিয়ে রাখার প্রবণতা। একজনের যদি মুক্তি আসে, সমাজে যদি ভাবনায় মুক্তি আসে, এই ব্যাপারগুলো আপনি হয়ে যাবে। হ্যাঁ, যেমন তুমি অ আ ক খ লিখতে শেখো যদি, তাহলে তুমি নিজে থেকেই এবিসিডি লিখতে পারবে, তোমাকে আলাদা করে আর বুঝিয়ে দিতে হবে না। তেমনি যদি সমাজ ভাবনায় বদলটা আনা যায়, যেটা ভীষণ পরিবার থেকে, পাড়া থেকে, রুট থেকে তৈরি হওয়ার কথা, তাহলে নিশ্চয়ই এই যে মেয়েরা রাত দখল করলো, হ্যাঁ, এটা আমরা আগে কখনো ভেবেছি? বহু ছেলেও তো এসেছিল। এখানে একটা কথা বলবো, হ্যাঁ বহু ছেলেও এসেছিল, কিন্তু এরকম কথা আমরা হামেশাই শুনে থাকি যে ধরুন হাজবেন্ড বলছে বা বাড়ির যে ছেলে পুরুষ মেল পার্সন যিনি আছেন তিনি বলছেন যে আমি ওকে অ্যালাউ করলাম বলে ওই কাজটা করতে পারি। এই যে আমি ওকে অ্যালাউ করলাম, কারণ এর মধ্যে একটা সত্যতা আছে তো, কারণ এই মেয়েটি তো সবসময় ওই পুরুষের ইয়ের মুখাপেক্ষী। হ্যাঁ, তোমাকে যখন ব্যাংক থেকে বলছে যে তুমি হাজবেন্ডের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট করো, তুমি তো সেটা বলতে, তোমাকে তো বলতে হবে যে না, আমি হাজবেন্ডের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট করবো না, আমি আমার নিজস্ব অ্যাকাউন্ট, কোথায় কি খরচ করছি আমি সেটা কারোর কাছে জবাবদিহি করবো না। হতেই পারে যে আমি সংসারের পেছনেই সবটা খরচা করছি, জেনারেলি মেয়েরা সেটা করেই থাকে। হ্যাঁ, কিন্তু সেটার জন্য আমি করব কি করব না, আমি আমার হ্যাঁ, আমি একটা জিনিস খেলাম পয়সা খরচ করে, তাতেও আমাকে বলতে হবে যে আমি এটা খাচ্ছি বা এটা খেয়েছি, এইটার দায়িত্ব কারণ নয়। মানে যে একটি মেয়েকেই তো এই জিনিসটা ভাঙতে হবে। সে যখন বলছে আমি অ্যালাউ, কারণ এর মধ্যে একটা সত্যতা আছে, সে তো ওই ছেলেটির পারমিশনের মুখে তাকিয়ে আছে। হ্যাঁ, সে তো সংসারে শান্তি বজায় রাখছি এই ধারণাটার বশবর্তী হয়ে, সংসারে তাদের শান্তি থাকছে কি থাকছে না এটা খুব জটিল বিষয়, জটিল কথা। হ্যাঁ, কিন্তু সে তো মনে মনে ভাবছে যে আমার হাজবেন্ড যদি না বলে, আচ্ছা আমি এখানে যাব, আমি জিজ্ঞেস করে যাই একবার। এই যে জিনিসটা, এইটাই তো এইখানেই তো ভাঙার কথা। তার চেতনা কি তৈরি হয়েছে? সে যে একলা যেতে চাইছে, তার চেতনা কি তৈরি হয়েছে যে একলা যাবার মতো, একলা যাবার দায়িত্ব নেবার মতো? এইটাই মানে এখনকার সময় আমার মনে হয় সবচেয়ে বড় প্রশ্ন, যে কেন সে মুখের দিকে তাকাবে, কেন সে ভাববে যে হাজবেন্ড ওয়াইফে বলো, বন্ধু বলো, প্রেমিক বলো, বাবা বলো, সকলের সঙ্গেই একটা আমাদের পারস্পরিক মত বিনিময়ের জায়গা থাকে, এটা করিস না রে, এটা করলে এই হবে। কিন্তু সেখানেও আমাকে তো যুক্তি দিয়ে, কাজ দিয়ে বোঝাতে হবে যে আমি এটা পারছি। এই জায়গায় তো মেয়েরা এখন এসে দাঁড়িয়েছে, যে তাকে লেখাপড়াটা খানিকটা শেখানো হয় এবং সে কাজের যোগ্য হয়ে ওঠে, সে ইন্টারভিউ দিয়ে কাজ পেতে পারে, যেটা আগেও ছিল না। এই পর্যন্ত তো এসেছে মেয়েদের এই অধিকারের লড়াইটা। এইবার তার কোথাও কোথাও নিজেকে অ্যাসার্ট করার লড়াইটাও করতে হবে, যে আমি এই কাজটা পারি, আমি এই কাজটা করব, এবং সেক্ষেত্রে তাকে দায়িত্বও নিতে হবে। আমি তো আমার চারপাশে বহু মেয়েকে দেখি খুব গজগজ করে, এই না ওনা, কিন্তু তাদের কোনো উদ্যমই নেই। হ্যাঁ, সারাক্ষণ বাড়িতে বসে মানে ফেসবুক করে। আমি তো দেখতাম আমাদের আগের জেনারেশনের মায়েরা যারা বাইরে কাজ করতেন না, তারা কিন্তু সংসারটাকে খুব সুন্দর করে করতেন। হ্যাঁ, এখনকার আমাদের আমরাও যে আমাদের জেনারেশনের মেয়েরা, আমরা সেটা আমাদের সময় ওই পর্যন্তই হয়েছিল, সংসার এবং বাইরের জগৎ দুটোকে একসঙ্গে ব্যালেন্স করে চলা। হ্যাঁ, এবং কখনোই কোনোটাকে নেগলেক্টেড হতে না দেওয়া। এখনকার মেয়েরা যেহেতু আমি লক্ষ্য করে দেখি, আমার চারপাশেই আমার বোন টোনদের দেখি, ছোট ছোট বোন টোনদের, ভাইয়ের বউদের, এদের এখন কিন্তু বাচ্চার জন্য একটা জলখাবারও বানায় না। হ্যাঁ, এবং সমস্ত জিনিসটা দাঁড়িয়েছে সকাল থেকে উঠে ফেসবুক করা, এবং এই যে দায়িত্বজ্ঞানহীনতা, হ্যাঁ,
এই দায়িত্বজ্ঞানহীনতা তো কোথাও নিয়ে যেতে পারে না, কোন অধিকারের কথা বলবার জায়গা রাখে না। একটা যে আমি অধিকারের কথা বলবো, আমাকে তো তার আগে সেই অধিকারের যোগ্য হতে হবে, তারপরে তো আমার সেই দায়িত্বটা নিয়ে আমাকে দেখবো। আমরা আমাদের যে জেনারেশনে যেটা আমরা ফেস করেছি, যে আমি যেহেতু বলছি আমি বাইরে কাজ করব, সেহেতু আমাকে বাইর এবং ঘর দুটোকে সমান তালে দেখতে হয়েছে। মানে শরীর পাত হয়ে গেছে, কিন্তু এই দুটোকে ব্যালেন্স করে চলতে হয়েছে। বাইরেও কাজটাকে ফেলে দিতে পারবো না, আবার ভেতরেও সেটাকে অ্যাডজাস্ট করে কিভাবে করব। কিন্তু এই যে এখন যারা হাউসওয়াইফ আমি যাদের দেখি, তারা তো আমাদের মানে আগেকার দিদিমা ঠাকুমাদের সময় যে দেখতাম তারা মানে বাড়ির সকলের স্বাস্থ্যের জন্য, খাবারের জন্য তারা তো কিছু একটা করতেন। হ্যাঁ, তাদের মধ্যে ক্রিয়েটিভিটি ছিল, ডেফিনেটলি সেটা ছিল বলেই তো আমরা বেঁচে আছি। কিন্তু এখন আমি লক্ষ্য করে দেখি যে এই যে একটা নতুন একটা ধারণা হয়েছে, একটা মিসকনসেপশন হয়েছে অ্যাবাউট নারী মুক্তি। আমি স্বাধীন বলে আমি কিন্তু খাচ্ছি আমার বরের ওপর বা আমি সংসারের ওপর, কিন্তু আমি এই ছাড়া হবে না, সেই ছাড়া এই যে লক্ষ্য করে দেখি আমি, এই যে আপার মিডল ক্লাস একটা জীবনের ধরন এসেছে যে হাউসওয়াইফদের মধ্যে, তারা একটাও কাজ করে না, এক একটা 3 জনের বাড়িতে 3টে করে কাজের লোক। এটা কিন্তু বিলেতে হয় না। হ্যাঁ, এটা কিন্তু এই যে কনসেপশনটা তো এসেছে যে আমি বিদেশ থেকে, যে আমি কাজ করব না ইত্যাদি, মানে এরম একটা ধারণা বাড়ির কাজ। কিন্তু বিদেশের লোকেরা যা কাজ করে, বিদেশের মেয়েরা যেভাবে সংসার এবং সন্তান দুটো সামলায়, সেটা কিন্তু আমরা নকল করি না। আমরা নকল করি ওই লিজার্ড ক্লাসটাকে, যারা কোনো মানে এইটা একটা নতুন ইয়ে হয়েছে। এবং এটা নিয়ে তার মাও যদি তাকে বলে, তাহলেও সে বলবে যে না, কেন আমি এই কাজগুলো করব কেন। মানে এই সবকিছু কিনে নেবার একটা প্রবণতা, এটাও কিন্তু ধনতন্ত্রেরই একটা মানসিকতার প্রকাশ। এটাও কিন্তু আমাদের ক্যাপিটালিজমই খেলাচ্ছে বলে আমরা খেলছি, এই আর কি। মানে আমরা এটা দিয়ে শেষ করতেই পারি যে নারী স্বাধীনতা বা নারী মুক্তির জন্য আগে আমাদের একটা চিন্তা মুক্তি হতে হবে, আর হচ্ছে সমাজের চিন্তা, সমাজের যে একটা মন আছে, সেই মনটার একটা পরিবর্তন দরকার। অনেক ধন্যবাদ সবাইকে। নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোডটা শেষ করছি। সবাই পুরো এপিসোডটা দেখে মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আর সাবস্ক্রাইব যারা করেননি তারা সাবস্ক্রাইব করুন। আর যদি কন্টেন্টটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন।